আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজকে পড়ছি আমি মেজর ডালিম বলছি এর ৮ম পর্ব। সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক, তোফায়েল এবং নাসিম সহ ৭ জন অভিযুক্ত। শেখ মুজিবের হুকুমে সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে ৫ই জুন ১৯৯২ সালে যে প্রতিবেদন ছাপা হয় তা থেকে শুধু তার হত্যা সম্পর্কেই অনেক কিছু জানা যাবে তাই নয়, শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। রাজ্জাক, তোফায়েল, নাসিম সহ ৭ জন আসামি সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের। স্টাফ রিপোর্টার। পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল ও মোহাম্মদ নাসিম সহ ৭ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামি হলেন ১. সাবেক পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ, ২. আব্দুর রাজ্জাক এমপি, ৩. তোফায়েল আহমেদ এমপি, ৪. সাবেক আইজি পুলিশ ই.এ. চৌধুরী, ৫. সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক, বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান, ৭. মোহাম্মদ নাসিম এমপি, গং। আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ নং ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল, মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবন দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথম শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতির ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের ওপর দমননীতি চালাতে থাকেন। এমনকি পার্টি প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। আর্জিতে বলা হয়, আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও গোপন সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং ১ নং থেকে ৬ নং আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চ পদে থেকে অন্যান্য ঘনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন। তারা এ লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহচার্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে ই.এ. চৌধুরীর একজন নিকট আত্মীয়কে চর হিসেবে নিয়োগ করা হয়। এভাবে ১৯৭৫ সালে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই দিনই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। ২রা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াড অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আর্জিতে আরও বলা হয়, প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ সে অবস্থায় শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময়ে ১ নং আসামি মাহবুবউদ্দিন তার রিভলভারের বার্ট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে।
এরপর শেখ মুজিব মনসুর আলী এবং ২ থেকে ৭ নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১ নং আসামিকে নির্দেশ দেন। ১ নং আসামি মাহবুব উদ্দিন আহমেদ আসামিদের সাথে বন্দী সিরাজ শিকদারকে শেরে বাংলা নগর রক্ষী বাহিনীর সদর দফতরে নিয়ে যায়। এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২রা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষী বাহিনীর সদর দফতরে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১ নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা মতো বন্দী অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায় এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। উক্ত সরকারি ঘোষণায় বলা হয়, বন্দী অবস্থায় থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আরজিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দম্ভোক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়। ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা যায়নি। দেশে অস্থির অগণতান্ত্রিক একনায়কতন্ত্রী পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি, ক্ষমতায় থাকা একনায়কত্ব ফ্যাসিবাদী দলের ক্ষমতার দাপটে, ভয়ভীতি ও সন্ত্রাসতায় দীর্ঘ ১৭ বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে। ওই অবস্থায় মরহুমের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়েরের ক্ষুদ্রতম সাহস কারও ছিল না এবং এখনও নেই। বাদী নিজে সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ, জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করেছেন। এই আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দরখাস্তখানা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন। বাদীপক্ষে মামলা পেশ করেন অ্যাডভোকেট ফরমান উল্লাহ খান। তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হুসাইন। এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টি নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তর্দ্বন্দ্ব ও নেতৃত্বের কোন্দলের ফলে এই সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে। পার্টিতে ভাঙন দেখা যায়। জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যমহীন ও নিস্তেজ হয়ে পড়ে। ফলে জনগণও হতাশ হয়ে সন্দিহান হয়ে ওঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে। এইভাবে সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায়। শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে। ১৯৭৩ সালের শেষের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল। ১৯৭৬ সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। দেশের শৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায়। প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনী তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল। জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় সরকার ৬৩ কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়ল। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ওই নৈরাজ্যিক সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংগঠিত হয় রাজধানী ঢাকায়। প্রকাশ্য দিবালোকে পুলিশ ধাওয়া করে ডাকাতদের। ধাওয়াকালে দুপক্ষেই গুলি বিনিময় হয়। ৬ জন ডাকাত ধরা পড়ে। এই ৬ জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে, কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয় দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়। মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য প্রদান কমিটি গঠন করা হয়। মানুষের জীবন যখন প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল, জীবনের নিরাপত্তা হয়ে উঠেছিল অনিশ্চিত,
ঠিক তখনই কিছু বিবেকবান নাগরিক মানবাধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য প্রদান কমিটি গঠন করে। এই সময় ৩১শে মার্চ ১৯৭৪ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় মৌলিক অধিকার সংরক্ষণ ওই আইন সাহায্য কমিটি নামে একটি সংস্থা গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড আহমদ শরীফ। কমিটির সভাপতি নির্বাচিত হন কবি সিকান্দার আবু জাফর। এছাড়া মির্জা গোলাম হাফিজকে আইন পর্যালোচনা সাব কমিটি, ড আহমদ শরীফকে প্রকাশনা সাব কমিটির, বিনোদ দাশগুপ্তকে তথ্য অনুসন্ধান সাব কমিটির চেয়ারম্যান, এনায়েত উল্লাহ খানকে কোষাধ্যক্ষ, মওদুদ আহমদকে সাধারণ সম্পাদক ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির ওই সভায় জনগণের মৌলিক অধিকার ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল: ১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে গণতন্ত্র রাষ্ট্রের একটি নিয়ামক নীতি হিসেবে সংযোজিত হয়েছে। ৩১, ৩২ এবং ৩৩ নং ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শাসনতন্ত্র মোতাবেক জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হবে এবং প্রত্যেক নাগরিকই নিজেকে গ্রেফতার ও আটকের হাত থেকে রক্ষা পাবার জন্য আইনের সাহায্য প্রার্থনা করার অধিকার ভোগ করবেন। ২. কিন্তু এস্বরূপ সুস্পষ্ট নিশ্চয়তা সত্ত্বেও উপরোক্ত শাসনতান্ত্রিক ওয়াদা এবং নাগরিক অধিকার খেলাপ করা হচ্ছে বলে পত্রপত্রিকায় নিয়মিত খবর পাওয়া যায়। এসব খবরে জানা যায় যে কোনো আদালতে হাজির না করে অসংখ্য লোককে গ্রেফতার করে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং যেসব সংস্থার নাগরিকদের অধিকার রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তাদের হাতেই অনেক লোক শারীরিকভাবে গুম হয়ে যাচ্ছে। ৩. কাজেই যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনের বিশ্বাসী, তাদের মতামত সংগঠিত করা দরকার এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণের মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনা সম্পর্কে অভিহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি নিপীড়নের কাজ চলছে তা প্রতিরোধ করা যায়। ৪. এর সঙ্গে সঙ্গে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিগণকে বিনা বিচারেই ধরে রাখা এবং অনেককেই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে সাজা দেওয়া হচ্ছে। সুতরাং এই ধরনের আটক ব্যক্তিদেরকে আইনের সাহায্য দেওয়া প্রয়োজন। ৫. আইনের এই সাহায্য দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন ও ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৬. তহবিল ছাড়া সংগঠনের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে চালানো সম্ভব নয়। কাজেই সুষ্ঠুভাবে এই কাজ চালানোর জন্য একটি তহবিল সৃষ্টি করাও প্রয়োজন। ৭. এই কমিটির কাজ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকতে পারে না। কমিটিকে একটি কার্যকর সংগঠন পরিণত করার জন্য এবং সারা দেশের জনগণ যাতে আইনের সাহায্য পেতে পারে তার জন্য জেলা পর্যায়ে এমনকি তার নিম্ন পর্যায়ে এই কমিটি গড়ে তুলতে হবে, যাতে করে নিম্ন আদালতেও জনগণ আইনের সাহায্য লাভ করতে পারে। ৮. এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক অধিকার রক্ষামূলক সমিতিগুলোর সঙ্গেও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখবে। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবলী ছিল নিম্নরূপ: দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের ৩১, ৩২ এবং ৩৩ নং ধারায় ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যে সমস্ত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে সেগুলো নানা সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্রের দ্বারা খর্ব বা হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে প্রদত্ত অনেক অধিকারকে ইতিমধ্যেই কাগজে অধিকারে পরিণত করা হয়েছে। এই সভা সংবিধানে প্রদত্ত অধিকার সমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত আইন প্রত্যাহার করে নেয়া এবং বিভিন্ন সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্র কর্তৃক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহের ওপর হস্তক্ষেপ ও হামলা বন্ধ করার জন্য সাধারণভাবে সরকারের কাছে দাবি জানানো যাচ্ছে। বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা, যে কোনো সংবাদপত্রকে যে কোনো সময় বন্ধ করে দেয়া এবং ব্যক্তির মৌলিক অধিকারসমূহের ওপর যে কোনো প্রকার হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। সভা বিশেষ ক্ষমতা আইনকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বর্তমান সংবিধানের বিরোধী বলে মনে করছে এবং তা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে।
রক্ষী বাহিনী আইনের মাধ্যমে যে সমস্ত ক্ষমতা রক্ষী বাহিনীর হাতে অর্পণ করা হয়েছে, সেই ক্ষমতাগুলি এতকাল পুলিশের হাতেই একান্তভাবে ন্যস্ত ছিল। যে ক্ষমতা পুলিশের হাতে এতকাল ন্যস্ত ছিল এবং এখনও ন্যস্ত আছে, সেই একই ক্ষমতা আবার একটি নতুন বাহিনীর হাতে আইনের মাধ্যমে নতুন করে অর্পণ করার উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টা নয়, বরং নানা ক্ষেত্রে যারা সরকারি নীতির সমালোচনা ও বিরোধিতা করবে তাদের ব্যক্তিগত অধিকার হরণ এবং তাদের ওপর রাজনৈতিক নির্যাতন পরিচালনা করাই হলো এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় রক্ষী বাহিনীর কার্যকলাপ সম্পর্কে সংবাদপত্রে বহু বিবরণ ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। কমিটি রক্ষী বাহিনীর এই নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করেছে এবং রক্ষী বাহিনী আইন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। সভা বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ব্যক্তিকে বিনা বিচারে এবং কোনো কারণ না দেখিয়ে এই দেশের নাগরিকদের জেলে আটকে রাখার নীতি ও কার্যকলাপের তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে এবং বিনা বিচারে আটক সকল বন্দীর আশু মুক্তির দাবি জানাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়েছে। সংবাদপত্রে স্বাধীন মতামত প্রকাশের অধিকার স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন বিরোধী মতাবলম্বী সংবাদপত্রের ওপর নিয়মিত হামলা করে সংবাদপত্র সম্পাদক ও কর্মীদের উপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং এই ব্যাপারে প্রচলিত সংবিধানে প্রদত্ত অধিকারসমূহ নিজেরাই খর্ব ও হরণ করছে। দৈনিক জনকণ্ঠের ওপর সাম্প্রতিক হামলা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সভা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার এবং মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যকারী সংসদের সদস্য গণকণ্ঠ সম্পাদক জনাব আল মাহমুদ সহ অন্যান্য আটক ও গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত সংবাদপত্র কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। 29 অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারের দায়ে আওয়ামী লীগের আরও একজন সংসদ সদস্য গ্রেফতার হন। 30 তারিখ লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। এই অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 বাইতুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তরের প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘণ্টার উপর এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এনায়েত উল্লাহ খান, কামরুন নাহার লাইলি, নিজামুদ্দিন আহমেদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মুহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মন্বন্তরের পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ। 1974 সালের 1 নভেম্বর বাইতুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা 1943 সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মন্বন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি এবং কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে প্রায় দুর্ভিক্ষ অবস্থা বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরা চালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মন্বন্তরের প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসেবে
সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়। দেশবাসীর মৌলিক অধিকারের প্রশ্নে জুলাই মাসে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যনির্বাহী পরিষদ জনগণের নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে পরিস্থিতির ক্রম অবনতি এবং এই বিষয়ে সরকারি নীতি লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সরকার বিরোধী মতামত ও সরকার বিরোধী ব্যক্তিদের দমন করার জন্য রক্ষী বাহিনীকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা বিশেষ ক্ষমতা আইন এর অস্ত্র দ্বারা নিজেদের সজ্জিত করেছে। ব্যাহত সমাজবিরোধী লোকেদের মোকাবেলা করার জন্য প্রণীত এই আইন বশত বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলগুলোর ওপর দমন নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের স্থল ও দারুণ অপব্যবহার এবং গ্রাম ও শহরাঞ্চলে বেপরোয়া রক্ষী বাহিনী মোতায়েনের মাধ্যমে সরকার মূলত ব্যাপকভাবে জনগণের সামাজিক ও রাজনৈতিক জীবনে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সব ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকেই রক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং রক্ষী বাহিনী আইনের মধ্যেও তাদেরকে আদালতে উপস্থিত করার যে আনুষ্ঠানিক ব্যবস্থা আছে তা না করে তাদের ওপর তারা হিংসাত্মক শারীরিক নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক কর্মীদের ওপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের নানাভাবে চাপ সৃষ্টির কাহিনী বিভিন্ন সংবাদপত্রে, এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও ফাঁস হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার বিরোধী দলীয় মতামতকে দমনের চেষ্টা করছেন শুধু তাদেরকে জেলে দিয়ে এবং নির্যাতন ও শারীরিকভাবে খতম করেই নয়, তারা এর জন্য ১৪৪ ধারাও দেশব্যাপী জারি করেছেন। ব্যাহত এটা তারা করেছেন ২ মাস পূর্বে আরম্ভ করা তাদের তথাকথিত শুদ্ধি অভিযানের সুবিধার জন্য। কিন্তু এর আসল উদ্দেশ্য হল এই দেশে বিরোধী মতামত প্রকাশ ও গণতান্ত্রিক শক্তিসমূহকে সংগঠিত হতে না দেওয়া। আরও একটি বিষয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একমাত্র সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমেই মত প্রকাশে যারা ইচ্ছুক তাদেরকে তা প্রকাশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক রকম কড়াকড়ি করে এবং নিউজ প্রিন্টের কোটা দিতে অস্বীকার করে। সরকার বর্তমানে বিরোধী দলীয় সংবাদপত্র ও সাময়িকীগুলোর প্রকাশনা ক্ষেত্রে নিদারুণ অসুবিধার সৃষ্টি করছেন। উপরে উল্লেখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি কারাগারের অবস্থার উন্নতি ও রাজনৈতিক বন্দীদের আশু মুক্তি দাবি করেছে। জনগণ সর্বকালে ত্যাগের বিনিময়ে কিছুই পায়নি, কিন্তু নেতারা বিশ্বাসঘাতকতা করে ফুলে ফেপে কলাগাছ হয়েছেন। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ, জনগণকে সোনার বাংলার যে স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছেন তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তির সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার করে দিয়েছে। ফলে শ্রেণীভেদের অহমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী ও দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করে তাদের দেশপ্রেম এবং কর্ম উদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলা। সমৃদ্ধ এবং দৃঢ় ভিত্তির ওপর নির্ভর করে বিশ্ব পরিসরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি নাগরিক। অতীত ঐতিহ্য, নিজস্ব স্বতন্ত্রতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সুদূরপ্রসারী বিচক্ষণতা, সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেম, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে উন্নতির চরম লক্ষ্যে। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমেই বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ঝরছে বেশি, তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দেব, এই ধরনের গালভরা বক্তব্য জনগণ হামেশাই শুনে এসেছে দীর্ঘকাল থেকে। কিন্তু যেই গেছেন লঙ্কা সেই হয়েছেন রাবণ। অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারী নির্মমভাবে পদদলিত করেছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক
নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। দেশের ব্যাপক জনগণের সাথে তাদের কোনো সংযোগ নেই। এখানে শাসকের সাথে শাসিতদের কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। তাই শাসক গোষ্ঠীর বক্তৃতা, বিবৃতি সাধারণ মানুষকে আলোড়িত করে না। তারা যখন যা খুশি তাই বলেন, তাই করেন। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উপযুক্ত যুক্তি দিয়ে তাদের নীতি ও কাজ হালাল করে নেন। জনগণ ঘুরে ফিরে একই প্রতারণার শিকারে পরিণত হয় বারবার। মোহ এবং ব্যক্তি স্বার্থে অন্ধ রাজনীতিকরা নির্দ্বিধায় বিসর্জন দেন সাধারণ গণমানুষের স্বার্থ। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে 1947 সাল হতে পরবর্তীকালে যত সরকার এসেছে তারা প্রত্যেকেই মূল সমস্যাকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধোঁয়া তুলেছে। 1947 সালে সুবিধাবাদী নেতৃত্ব ধোঁয়া তুললেন ইসলামের। ধর্মপ্রাণ মানুষ অতি সহজেই মোহিত হয়েছিল সেই ধূম্রজালে। 1952 সালে তারা ভাষা আন্দোলনকে আখ্যায়িত করলেন ইসলাম বিরোধী সংগ্রাম বলে। 1958 সালে আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে এলান করলেন মৌলিক গণতন্ত্রের। মানুষ বারবার আশাহত হয়েছে এ সমস্ত সরকারের কাছ থেকে। তাদের বিভিন্ন সব স্লোগান পরিণত হয়েছে শুধু ফাঁকা আওয়াজে। সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দুর্দশার বোঝা ক্রমান্বয়ে গিয়েছে বেড়ে। গভীর থেকে গভীরতর হয়েছে সামাজিক সংকট। অর্থনৈতিকভাবে তারা হয়েছে দেউলিয়া। পরিণামে জনগণ হয়েছে পশ্চাদমুখী। তাই শুনতে পাই তাদের আক্ষেপ, পাক আমলেই ভালো ছিলাম, ব্রিটিশ আমলে ছিলাম আরও ভালো। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মন মানসিকতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। তাই তারাও তাদের পূর্বসূরিদের মতো সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় ধোঁয়া তুললেন মুজিববাদ কায়েম করতে হবে। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণ মাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4th সংশোধনী প্রণয়ন করে এবং জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কত্ব ও একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। নজিরবিহীন তার এই শাসনতান্ত্রিক কুকে তিনি তার দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থা স্থিতিশীল মনে হলেও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদ গোষ্ঠী ও ক্ষমতা বলয়ে লোকজনের মাঝে সুখ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব, সর্বোপরি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সদ্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা সম্পর্কে তার জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকেই প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তি তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সবজান্তা ভাবও তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি ও রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মন মানসিকতার জন্যই 1956-1957 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে। প্রশাসনের ওপর কোনো প্রকার দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবের বিরোধিতা করে যুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, প্রশাসনকে তাদের নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দলীয় সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়তে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 1956-57 সালে শেখ মুজিব যখন শিল্পমন্ত্রী, তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকেদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেটিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাবসুলভ প্রথায় তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি রাখার চেষ্টা করেন। কাউকে দেয়া হয় টাকা, কাউকে চাকরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। এভাবেই দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই
অযোগ্য ও অসৎ পরিচালকগণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের মেশিনপত্র, স্পেয়ার পার্টস, কাঁচামাল ভারতে পাচার করে রাতারাতি বড়লোক হয়ে ওঠেন। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউই পেশাগতভাবে ব্যবসায়ী ছিল না। তারা তাদের লাইসেন্স পারমিটগুলো মধ্যস্বত্বভোগী হিসেবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এইভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যোগ সাজসে পাট, চাল, অন্যান্য কাঁচামাল ও রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এর ফলে ব্যাঙের ছাতার মতো দেশে এক শ্রেণীর হঠাৎ করে আঙ্গুল ফুলে ভুইফোর বড়লোকের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্ত আলাপের সময় প্রধানমন্ত্রী একটি মন্তব্য উল্লেখ্য। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায়ই যেতাম 32 নং ধানমন্ডিতে। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বললেন, আমার দলের লোকজন কি পাক আমলে নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পদ ক্ষয় নাই? আর যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়েই থাকে, তাহলে দোষের কি আছে? তাদের তো আমি ফালাইয়া দিতে পারি না। এতে কেউ বেজার হইলে আমি কি করতে পারি? এমন একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? জাতি বা সেটা আশা করে কি? এই বিষয়ে আর আলাপে না গিয়ে সেদিন ফিরে এসেছিলাম এক অবর্ণনীয় অস্বস্তি নিয়ে। শাসক দলের এই সমস্ত নব্য পুঁজিপতিরা জাতীয় অর্থনীতিতে কোনো প্রকার বিনিয়োগ করেননি। তারা শুধু যা ছিল সেটাকেই লুট করে বড়লোক হয়েছিলেন। জাতীয় সম্পদ শুষে নিয়ে খোকলা করে দিয়েছিলেন অর্থনীতিকে। এভাবেই পাকিস্তানের 22 পরিবারের মতো রাতারাতি বাংলাদেশ কয়েক হাজার পরিবার সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। তাদের প্রভাবে পরিচালিত দল আওয়ামী লীগের মাধ্যমে শেখ মুজিব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতি। জ্ঞানের অভাব নাকি জনতাকে বোকা বানাবার অতি চালাকি বোঝা মুশকিল। শুধু যে কর্মীরা অসৎ হয়ে উঠছিল তা নয়, মুজিব পরিবারের সদস্যগণও তার আত্মীয় স্বজন দুর্নীতি ও চোরাচালানে জড়িয়ে পড়েন। শেখ মুজিবের অতি বিশ্বাসভাজন গাজী গোলাম মোস্তফা জাতীয়ভাবে কম্বল চোর উপাধি পান এবং রিলিফের জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারি ও চোরাচালানের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। তিনি রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের শুধু খুলনায় বাড়িঘর এবং অবাঙালিদের ব্যবসা বাণিজ্য হাতিয়েই ক্ষান্ত হননি, ভারতের চোরাচালানের রিং লিডারও ছিলেন তিনি। শেখ মুজিবের প্রত্যেকটি ভাগিনা শেখ মনি, আবুল হাসনাত, শেখ শহীদুল ইসলাম মামুর জোরেই শুধু যে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে রাতারাতি নেতা বনে যান তাই নয়, অসৎ উপায়ে অর্জিত ধনদৌলতের পাহাড় গড়ে তোলেন তারা। শেখ মুজিবের পুত্রদ্বয়, বিশেষ করে শেখ কামাল, অসৎ উপায়ে টাকা পয়সা আয় করতে থাকে। এক ব্যাংক ডাকাতির সাথে শেখ কামালের জড়িত হয়ে পড়ার ব্যাপারে পূর্বেই বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি সম্পর্কে বিখ্যাত সাংবাদিক জনাব লরেন্স লিপসুলস 30 আগস্ট 1974 সালে ফার ইস্টার্ন ইকোনমিক্সে লিখেছেন, অসৎ কাজ ও অসাধু তৎপরতা কোনো আমলেই নতুন কিছু নয়, কিন্তু ঢাকাবাসীদের অনেকেই মনে করেন যেভাবে মুজিব আমলে সরকারের ছত্রছায়ায় খোলাখুলিভাবে দুর্নীতি ও জাতীয় সম্পদের লুটপাট হয়েছে তার নজির ইতিহাসে বিরল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে লুটপাট ও দুর্নীতির ফলে কোনরূপ অর্থনৈতিক অথবা রাজনৈতিক সুফল লাভ করা সরকারের পক্ষে ছিল অসম্ভব। উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কহীন পরগাছার মতো গজিয়ে ওঠা নব্য ধনীদের বিলাসবহুল জীবনধারা ও সহজ উপায়ে অর্জিত অর্থের অস্বাভাবিক অপচয় জাতীয় অর্থনৈতিক সমস্যাকে বাড়িয়ে তুলেছিল একদিকে, অন্যদিকে তাদের নীতিবর্জিত ক্রিয়াকর্ম সরকার ও সরকারি দলের ভাবমূর্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল জনসাধারণের চোখে। আওয়ামী লীগের পক্ষে সেই হারানো মর্যাদা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের আকাশচুম্বী চাহিদা ও সীমিত জাতীয় সম্পদের পরিপ্রেক্ষিতে সরকার কিছু লোককে ফায়দা দিতে পারলেও বেশিরভাগ জনগণের কাছ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তুলে সুষম সামাজিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করে আওয়ামী লীগ সরকার এ ধরনের পক্ষপাতিত্ব ও দুর্নীতি প্রতিষ্ঠিত করবে সমাজের প্রতি স্তরে। এটা জনগণ জাতীয় বেইমানির সমান বলেই মনে করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ে। রাষ্ট্র পরিচালনার জন্য অতি প্রয়োজনীয় জনগণের আস্থা হারায় আওয়ামী লীগ। শুধু তাই নয়, জনগণের সাথে সাথে ক্ষমতা বলয়ের বিভিন্ন প্রভাবশালী মহলে আস্থা থেকেও বঞ্চিত হয় আওয়ামী লীগ সরকার। তাদের মাঝে উল্লেখযোগ্য হল প্রশাসন, ছাত্র ও যুব সমাজ, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। কৃষিভিত্তিক বাংলাদেশ প্রকৃতির ওপর নির্ভরশীল। যুদ্ধবিধ্বস্ত দেশের ৮ কোটি লোকের অন্নের সংস্থান করা ছিল অতি দুরূহ কাজ। বৈদেশিক বন্ধুরাষ্ট্র এবং সাহায্য সংস্থাগুলো মুক্ত হস্ত নিয়ে এগিয়ে এসেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য। তাদের সহানুভূতির ফলে ১৯৭৩ সালের ৩০শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সর্বমোট $১৩৭৩ মিলিয়ন ঋণ ও অনুদান লাভ করতে সামর্থ্য হয়। এছাড়া ১৯৭৩ সাল পর্যন্ত আনরব এর মাধ্যমে বিপুল পরিমাণে রিলিফ সাহায্য দান করা হয় সদ্য স্বাধীন বাংলাদেশকে। মাওলানা ভাসানী ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী। বাংলাদেশের পরিসীমা সম্পর্কে মাওলানার দৃষ্টিভঙ্গি ছিল পরিষ্কার। কিংবদন্তির নেতা আমাদের শেষ বৈঠকে সেটা স্পষ্টভাবে উল্লেখ করেন। ১৯৭৬ সালের আগস্ট মাসে তিনি লন্ডন গিয়েছিলেন অপারেশনের জন্য। আমিও তখন লন্ডনেই অবস্থান করছিলাম। খবরটা তার কাছে পৌঁছে যায়। খবর পেয়েই তিনি একদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক জনাব গাজীউল হাসান খানের মাধ্যমে ডেকে পাঠান। সময়মতো আমিও গাজী তার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম সকাল ১০টার দিকে। হাসপাতাল থেকে অপারেশনের পর বাংলাদেশ দূতাবাসেই তাকে সেই ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেখানে পৌঁছে দেখলাম তার পুত্র জনাব নাসের খান ভাসানী মাওলানা সাহেবের ঘরে উপস্থিত রয়েছেন। হুজুর আধশোয়া অবস্থায় বিছানায় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কি যেন ভাবছিলেন। অপারেশনের ক্ষত তখনও শুকায়নি। চলাফেরা, পথ্য সবকিছুই রেস্ট্রিক্টেড। আমরা এসেছি শুনে তিনি চোখ মেলে আমাকে ইশারায় তার বিছানায় গিয়ে বসতে বললেন। আমি তার আদেশ অনুযায়ী তার শিয়রে গিয়ে বসলাম। গাজী কাছেই একটা চেয়ার টেনে নিল। সালাম দেওয়ার পর হুজুর জিজ্ঞাসা করলেন, নাস্তা করেছ? হ্যাঁ হুজুর, নাস্তা কইরাই আইছি, জবাব দিলাম। ভালো কথা, তাইলে আমারে নাস্তা খাওয়া। আমি ডিম খামো। স্বল্প দূরে দাঁড়িয়ে থাকা জনাব নাসের ভাসানীর সাথে চোখাচোখি হলো। নিচু গলায় তিনি আপত্তি জানালেন। বললেন, ডাক্তারকে না জানিয়ে ডিম দেয়া ঠিক হবে না। খেপে গেলেন মাওলানা, জেদ ধরে বসলেন। ডিম তিনি আজ খাবেনি। অগত্যা দুটো ডিমের পোচ করে আনলেন নাসের ভাসানী। ডিমের প্লেটটা হাতে নিয়ে ঘরে ঢুকতেই ইশারায় সেটা আমাকে দিতে বলে তাকে বাহিরে গিয়ে অপেক্ষা করার ইঙ্গিত দিলেন মাওলানা। নাসের ভাসানী চলে গেলেন। গাজী বসে আছে চুপচাপ। হুজুর বললেন, নে শুরু কর, খাওয়াইয়া দে। আমি আস্তে একটু একটু করে চামচ দিয়ে তাকে ডিম খাওয়াতে শুরু করলাম। এই বয়সে অপারেশনের ধকলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলছিলেন অতি ক্ষীণ স্বরে। খাওয়ার ফাঁকেই তিনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে নিলেন। লন্ডনে কবে এলাম, কেন এলাম, পরিবার কোথায়, সব কিছুরই সংক্ষিপ্ত জবাব দিলাম। খাওয়া শেষে মুখ ধুয়ে মুছে দিলাম। খাওয়ার পর কিছু ঔষধ খাওয়ার ছিল, সেগুলো তাকে খাইয়ে দিলাম। এবার তাকে কিছুটা রিল্যাক্সড মনে হচ্ছিল। পাশে বসে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। লক্ষ্য করলাম মাওলানা যেন কোনো এক গভীরে তলিয়ে গেছেন। বেশ অনেকক্ষণ পর হঠাৎ করেই বলা শুরু করলেন, বাবা, ৯৭ বছরের বেশি বয়স হইয়া গেছে। কবে আসি কবে নাই কে জানে, তবে একটা কথা তোরে কইয়া যাইবার চাই। এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের ১০ কোটি জনগণরে বাঁচাইছোস জালেমের হাত থিকা। এই বুড়া তোদের দোয়া দিতাছে, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক। বলেই তিনি আমার মাথায় গায়ে তার ক্ষীণ হাত বুলিয়ে শরীরে বুকে ফু দিলেন। তার চোখের কোল ঘেঁষে তখন পানি বেরিয়ে এসেছে। চোখ বোঝা অবস্থায় তিনি আমার জন্য দোয়া করেছিলেন বিড়বিড় করে। কাছে বসেও স্পষ্ট বুঝতে পারছিলাম না কোন সূরা বা আয়াত পড়ছিলেন তিনি। আমি তার অশ্রুধারা মুছে দিয়ে আবেগে বিহ্বল হয়ে বসে রইলাম। আমার প্রতি তার স্নেহ ও মমতা দেখে আমার চোখ দুটো অশ্রুসজল হয়ে উঠল।
কেমন জানি এক ঐশ্বরিক স্তব্ধতায় মহীয়ান হয়ে চোখ বুজেছিলেন কিংবদন্তির নায়ক বাংলাদেশের মজলুম নেতা মাওলানা ভাসানী। সে এক অভূতপূর্ব পরিবেশ। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে তার হাত ধরে নিশ্চুপ বসে থাকলাম। তিনি চোখ খুললেন। বাবা, তোর জায়গা লন্ডন না, দেশে যাইতে হইব। হুজুরের কথা জবাব কি দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সে সময় আমাদের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু রাজনৈতিক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ভেবেছিলাম হুজুরকে সব খুলে বলবো কিনা। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি বলে উঠলেন, জিয়ার সাথে মতের অমিল হইছে, সেইটা আমি জানি, কিন্তু জিয়ারই সব ভুল। আমি গিয়া তারে বুঝামো। কথা শুনলে ভালো, আর না বুঝলে আমি জানি কি করতে হইব। তুই তৈরি থাকিস। তবে বাপজান, একটা কথা, বুড়া মানুষের কথাটা মন দিয়ে শুনিস। যে কাজ শুরু করছস তার শেষ বহু দূরে। বাংলাদেশের মধ্যেই চোখ বন্ধ কইরা উট পাখি হইয়া বইসা থাকলে চলব না। চোখ খুইল্লা চাইতে হইব সীমানার বাহিরে। কথাটা একটু ভালো কইরা চিন্তা কইরা দেখিস। কথা বলতে বলতে তিনি বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন। আমি আস্তে আস্তে তার কপালের ঘাম মুছিয়া দিতে দিতে বললাম, হুজুর, আপনি দোয়া করবেন যাতে আমি আমার নিয়তে কায়েম থাকতে পারি। আল্লাহ পাক যেন আমারে সুযোগ করে দেন যাতে একজন মুজাহিদ হিসেবে আপনার ইশারা অনুযায়ী সঠিক রাস্তায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেকে প্রয়োজনে কোরবান করতে পারি। আমার জবাব শুনে বিছানায় শুয়েই তিনি আমাকে বুকে টেনে নিলেন। তার উষ্ণতা ও আন্তরিকতায় আমার বুক ভরে উঠেছিল। ডাক্তার এসে গেছে, আমাদের বিদায় নিতে হবে। সালাম করে আমি আর গাজী বেরিয়ে এলাম। বুকের মাঝে গেঁথে নিয়ে এলাম মহান নেতার অমূল্য দিক নির্দেশনা। সেটাই মাওলানা ভাসানীর সাথে আমার শেষ সাক্ষাৎ। এর অল্প কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতি হিসেবে আমরা হারালাম একজন জনদরদী অভিজ্ঞ মুরব্বী এবং দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ রাজনীতিবিদ। অর্থনৈতিক সংকট, হতাশা, শেখ মুজিবের ভারত তোষণ নীতি এবং দুর্নীতিপরায়ণ অত্যাচারী সরকার সম্পর্কে জনগণের নেতিবাচক মনোভাব, আইন শৃঙ্খলার ক্ষেত্রে চরম নৈরাজ্য, সবকিছু মিলিয়ে দেশে যে অচল অবস্থার সৃষ্টি হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তখন সব কয়টি প্রকাশ্য ও গোপন রাজনৈতিক দল। আওয়ামী বাকশালী স্বৈরাশাসনের বিরুদ্ধে অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মজলুম জননেতা মাওলানা ভাসানী। দেশের সাধারণ গণমানুষের মুক্তির স্বপ্ন চিরজীবন দেখেছেন মাওলানা ভাসানী। মার্কসীয় দর্শনের মাধ্যমে সাধারণ মানুষদের মুক্তি আসতে পারে এটা সম্পূর্ণভাবে মাওলানা ভাসানী কখনোই মেনে নেননি। ঐতিহ্যবাহী ইসলামী রাষ্ট্রীয় ধারণাকে তিনি অধুনাকালের বৈজ্ঞানিক ও বৈপ্লবিক রাষ্ট্রীয় চেতনায় বাস্তবায়িত করে মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি এনে রাষ্ট্রীয় দুঃশাসনের অবসান করতে চেয়েছিলেন তিনি। তার রাজনৈতিক চিন্তার ব্যাখ্যায় তিনি সর্বদা স্রষ্টা ও সৃষ্টির হকের কথা বলতেন। এই সমস্ত কিছু নতুন কথা নয়। ইউরোপীয় রাজনৈতিক দর্শন, ক্রিশ্চিয়ান সোশ্যালিজম ও আঞ্চলিক সাম্যবাদ, ইউরো কমিউনিজমের মধ্যেও এই ভাবধারা বিরাজমান। ইন্দোনেশিয়ার সুকার্নো চেয়েছিলেন ধর্ম, জাতীয়তাবাদ এবং কমিউনিজমকে একত্রীকরণের মাধ্যমে নাসাকম কায়েম করতে। পরে কমিউনিজম বাদ দিয়ে সেই জায়গায় সোশ্যালিজম গ্রহণ করে তিনি স্থাপন করেন নাসাসোস। মাওলানা ভাসানী চেয়েছিলেন ধর্ম ও সমাজতন্ত্রের সমন্বয়ে কায়েম করতে হুকুমতে রব্বানিয়া। 1971 সালে ভারতে নজরবন্দি হিসেবে মাওলানা ভাসানীর সার্বক্ষণিক সঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইফুল ইসলাম যখন শেষ বিদায় নিয়ে দেশে ফিরেছিলেন তখন মাওলানা ভাসানী তাকে বলেছিলেন, চাইছিলাম লন্ডন যাব, প্রবাসী সরকার গঠন করব, কিন্তু কুটুমবাড়ি বেড়াইয়া গেলাম। অনেক বড় স্বপ্ন দেইখা দায়িত্ব কাঁধে নিয়ে আমার সাথে আসছিলা। স্বপ্ন আমারও ছিল, বাংলার দুঃখী গরিব মানুষদের মুক্তির স্বপ্ন। সেটা পাইতে হইলে আর একটা লড়াই লড়তে হইব। এত রক্ত ঝরাইল, কিন্তু দেশের মানুষ তো মুক্তি পাইব না। আধা স্বাধীনতা নিয়ে দেশে ফিরলে আবার লাগব খটাখটি। তাই ভাবতেছি। হুজুর, কথা ঠিক, কিন্তু সে লড়াই তো বাইরের দুশ্মনদের সাথে সরাসরি নয়, দেশের মধ্যেই। সে লড়াই ঘরে ঘরে। সেজন্যই আরও কঠিন, আরও হিংসার। মনটা পোক্ত কইরা নিয়ে যাইতে হইব। 71-এর বিচক্ষণ নেতা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের যে অবস্থা দেখেছিলেন, ঠিক সে অবস্থাতেই পর্যায়ক্রমে সৃষ্টি করেছিল মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বাকশালী চক্র বাংলার মাটিতে স্বৈরা শাসনের এক নায়কতন্ত্র
কায়েম করে স্বৈর শাসনের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জনগণকে মুক্ত করার সংগ্রামে অগ্রণীয় ভূমিকা গ্রহণ করে অকুতোভয় মাওলানা ভাসানী। 1971 সালে জনাব সাইফুল ইসলামের কাছে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক সেই দায়িত্বই আন্তরিকভাবে পালন করেন। দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে আপোষহীন ছিলেন মাওলানা। না ভারতের প্রতি দুর্বলতা, না পাকিস্তানের পায়রবি, প্রয়োজনে চৈনিক নীতির তিরস্কার, মার্কিনদের অবিশ্বাস, সোভিয়েতের সমালোচক, এই হলো সিংহ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবের সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, মুজিব সরকারের দাসপ্রভু সম্পর্ক জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে। পাকিস্তানি বাহিনীর স্যারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশি সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে চলে যায়। বিজয়ী সেনা হিসেবে বা অন্য কোনো কারণেই হোক, চলে যাবার আগে তারা হাতিয়ার, অস্ত্রশস্ত্র, ভারী কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধের অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার মেশিনপত্র খুলে নিয়ে যায় ভারতে। তারা অধিকৃত শহর ও সেনানিবাসগুলো থেকে আসবাবপত্র, ফিটিংস, ফার্নিচার, এমনকি কমোড বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে। অনেক পত্রিকায় 1974 সালের ডিসেম্বর ইস্যুতে ছাপা হয়, ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট $1000 মিলিয়ন অস্ত্রশস্ত্র, মেশিনপত্র, যুদ্ধ সরঞ্জাম ও কাঁচামাল ভারতে নিয়ে যায়। স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত জনাব কামাল উদ্দিন সিদ্দিকী ভারতের কাছে সরকারিভাবে এক প্রোটেস্ট নোটের মাধ্যমে জানান যে তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মাল সামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে। তিনি ভারতীয় বাহিনীর এ ধরনের লুটপাটের ঘোর বিরোধিতা করেন। ভারত ও পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরা কারবার চলত, কিন্তু বাংলাদেশ হবার পর চোরা কারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে। স্বাধীনতার পর বেশ কিছুদিন পর্যন্ত সীমান্ত সম্পূর্ণ খোলা রাখা হয়। মাওলানা ভাসানী দাবি করেন, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র ও যুদ্ধ সম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট 6000 কোটি টাকা মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে। 1972 থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত সময়ে চোরাচালানের মাধ্যমে $2000 মিলিয়ন দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়েছে বলে দাবি করেন বাংলা সংবাদপত্র অনিক। বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রফতানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়। এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরও সুগম হয়। 1 জানুয়ারি 1972 সরকার বাংলাদেশি টাকার মান কমিয়ে দিয়ে ভারতের রুপি সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। সরকার একই সাথে আরও ঘোষণা করে 16 ডিসেম্বরের আগে পাট ও পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রফতানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। দি বাংলাদেশ অবজারভার 2/1/1972 সংখ্যায় লেখে, ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লেখিত সরকারি 3টি সিদ্ধান্তই ভারতের স্বার্থে প্রণীত হয়েছে। ভারতীয় সরকারের চাপের মুখেই এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছে। এরপর সরকার কর্তৃক টাকার মান কমাবার পর পাটের দাম পুনর্নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরাচালান অনেক লাভজনক হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের জীবন সোনালী আঁশের রপ্তানি হ্রাস পায়। এতে জাতীয় বৈদেশিক মুদ্রার আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয়ও কমে যায়। উৎপাদনে ভাটা পড়ে। 1974 সালে রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটের গুদাম আগুনে পুড়ে যায়। গুদামে ভরা কাঁচা পাট ও পাটজাত দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড ক্ষতি হয়। গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির বর্ণনা করতে গিয়ে পাটমন্ত্রী 1974 সালে সংসদে বলেন, আগুন লেগে প্রায় 1392 মিলিয়ন টাকার শুধু পাটই পুড়ে যায়। পাটজাত দ্রব্য সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রচণ্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিজিএমসি এবং বিজেটিসি সরকারি ভর্তুকির উপর চলতে হবে। আজ অবধি পাট ক্ষেত্রে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছে। একদিনের সোনালী আঁশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস। পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রফতানি করতে পারত না, এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, সেখানে বাংলাদেশের অভ্যুদয়ের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়। 1973 সালে ভারত 1 মিলিয়ন বেল পাট রফতানি করে বিদেশের মার্কেটে এবং 1974 সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলোই আবার ফুল শিফটে চালু করা হয় তা নয়, তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরও নতুন দুটো মিল স্থাপন করে। দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোনো উপকারে না এলেও চোরাচালানের পথকে প্রশস্ত করে দিয়েছিল।
পরে জনগণের জোর আন্দোলন ও দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতেই বাতিল করতে বাধ্য হয়। 1972 সালের মে মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে 4টি ঋণ চুক্তি ও একটি বাণিজ্য চুক্তি সই করে, কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিতা বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য টাকা ছাপায়, সেই কারণে নকল নোটে সারা দেশ ছেয়ে যায়। ফলে দুদেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে। নকল টাকার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতির সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বল্পতা এবং উচ্চ মূল্য জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে, ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে। কালোবাজারি মুনাফাখোররা বৈধ ব্যবসার পরিবর্তে ভারতে চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। এভাবে একদিকে সরকার ও জনগণ এবং অপরদিকে বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন, ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনে হস্তক্ষেপ, সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারতে বাংলাদেশি মুদ্রা ছাপানো, রক্ষী বাহিনীর সৃষ্টি, বাংলাদেশের টাকার মূল্য কমানো, ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবস্থান, এ সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক করে। ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ভুল করে যে বীজ বপন করেছিল, তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসেবে ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় গড়তে থাকে। বন্ধু বেশে বাংলাদেশকে শোষণ করে, জাতীয় সম্পদ লুটপাট করে, বাংলাদেশকে তাদের পশ্চাৎভূমি ও মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নীল নকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী, এ ধারণাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশির মনে বদ্ধমূল হয়ে ওঠে। তাদের এই ধারণা আরও জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেয়ার পর। জনগণের এ চেতনার যথার্থ মূল্য না দিয়ে আওয়ামী সরকার এবং ভারত সরকার এই ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। ফলে এর প্রভাব রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হয়ে ওঠে সুদূরপ্রসারী। এভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুদেশের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। সরকারি পর্যায়ে যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয়, তবুও এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে ওঠে সেই দিন থেকেই, যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সবকিছু পাচার করতে শুরু করলো ভারতে, এবং দুই দেশের সীমান্ত খোলা রাখা হলো ভারতের স্বার্থেই। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সেই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এ অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এই প্রচারণার ফলে এবং বাংলাদেশ ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন ও অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন বিশেষ কিছু করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশ তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিসরে বাংলাদেশে ভারতীয় বাহিনীর মোতায়েন রাখার কোনো যুক্তি তখন ভারতের পক্ষেও দেওয়া সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইনড মুভমেন্ট এর প্রবক্তা এবং পঞ্চশীলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলো একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল
তার রদবদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং 2 প্রধানমন্ত্রীর যুক্ত ইশতেহার। চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে। এ চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় 2 প্রধানমন্ত্রীর মাঝে 19 মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন। এ সফরের সময় 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজিয়ে রাখা হবে। দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলো দুদেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিত মিলিত হয়ে মতবিনিময় ও কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনও সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকে আমন্ত্রণ জানান। এভাবে বাংলাদেশকে রুশ ভারত অক্ষ শক্তির মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে ঘোষণা দেয় দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। শুধু তাই নয়, উপমহাদেশের জন্য ভারত এক নতুন মনোরড কট্রেন তৈরি করে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার শঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্র জেগে ওঠা দ্বীপসমূহ দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছর চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন, তার প্রথম দাবিই ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যতের ওপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজিয়ে রাখার নীল নকশা অনুযায়ী এ চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এ সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে। অনুচ্ছেদ 8-এ বলা হয়, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 9-এ বর্ণিত রয়েছে, প্রত্যেক পার্টিরই অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখাপেক্ষী হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এইভাবেই দুই দেশের শান্তি ও সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলাভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকে ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিক সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকেরই মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই। বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির 8, 9 এবং 10 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য
সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক থেকে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল তার ফল ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি, প্রকৌশলিক সাহায্য, ভারী এবং মাঝারি অস্ত্র ও যন্ত্রাংশ, কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সবকিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল, শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেয়া। চুক্তিতে ব্যক্ত ইচ্ছা অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূর প্রসারী। সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশীল এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যেই দেশ বড় ও শক্তিশালী। এ অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপন্থীদের প্ররোচনায় শেখ মুজিব ২৫ বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমত্বের মতো বিষয়েও ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুদেশের বিভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্রসীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে ৬টি তেল কোম্পানি ১৯৭৩ থেকে ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি অ্যাসল্যান্ড অয়েল কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয় দেখানো হয়। এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াভাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয়, যৌথ সার্ভের মাধ্যমেই তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারত নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদীনালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হয়েছে উত্তরে হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশে গিয়েছে বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মুহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা পদ্মার প্রবাহের উপরেই নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার ওপর একতরফাভাবে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের ওপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ১/৩ আজ মরুপ্রায়। নদী ভরাট হয়ে যাচ্ছে, একই হারে বাড়ছে লবণাক্ততা। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও প্রকৃতির পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের ১/৩ লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুলতা দুদেশের মধ্যে তিক্ততাই বৃদ্ধি করছে। বাংলাদেশের জনগণের প্রয়োজনে প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে। ভারত তিস্তা নদীর ওপর বাঁধ দিয়েছে একতরফাভাবে। এ নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাঁধ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের ৪টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরও প্রায় 10টা নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে।
কোনো আলাপ আলোচনা ছাড়াই এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যেই আবার এক লিঙ্ক ক্যানালের প্রস্তাব উত্থাপন করেছে। তারা চাচ্ছে ক্যানাল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এ প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশ্বজ্ঞরা মত পোষণ করেন। যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তকালের সাক্ষী, কিন্তু সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এ কথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্যে ভারত অনেকদিন ধরে মনে পোষণ করে আসছে, তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই, এর একটা সামঞ্জস্য পাওয়া যায়। ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী সরকার এই ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা, সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া অসম্ভবই শুধু নয়, অবাস্তবও বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কী করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অন্তর্কালের শান্তি বা কী করে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনেরই সমস্যা থাকতে পারে, তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলোর সমাধান করা যাবে না এমনটা ভাবাও যেমন ঠিক নয়, তেমনি দুদেশের মধ্যকার সব সমস্যার সংঘাতেরই মাধ্যমে শুধু নিরসন করা সম্ভব এই ধারণাও সঠিক নয়। দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতাই শুধু গড়ে তুলতে পারবে বন্ধুত্ব। এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না। পক্ষান্তরে অবিশ্বাস, দমননীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না। শেষ হলো আজকের পর্ব। প্রিয় শ্রোতা, বইটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। পরবর্তী সময়ে কোন কোন বই শুনতে চান তাও আমাদেরকে কমেন্টসে জানিয়ে রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বইগুলো পড়ে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।